আসসালামু আলাইকুম। অবাধ্য প্রিয়তমা গল্পের ৩২ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। অপরিচয় কণ্ঠে কথাটা শুনে অরণ্যর মুখে একটা শয়তানে হাসি ফুটে ওঠে। যাক, অনেক দিন পর এমন একটা মিথ্যা নাটক থেকে বের হয়ে এসেছে। আর চোখে একবার অন্য রুমের দরজার দিকে তাকিয়ে দেখে কোথাও ইনা আছে কিনা। তবে ইনা এখন রান্নাঘরে রান্না করছে, আর আয়ান বিছানায় বসে খেলা করছে। তাদের রুমে আয়ানের জন্য অনেক খেলনা রয়েছে। ইনায়া যা অরণ্য আয়ানের হাতে ধরিয়ে দেয় আর বলে, আয়ান তুমি এখানে খেলো, তোমার মামার জরুরি কথা আছে, সে একটু বেলকুনিতে যাবে। আয়ান বলে ওকে মামা। আয়ান সম্মতি দেয় অরণ্যকে। ফোন নিয়ে বেলকুনিতে চলে যায় অরণ্য। তার হাতে থাকা ফোনে এখনো কল চালু করা রয়েছে। যার সাথে সে কথা বলছে সে তার সবচেয়ে বিশ্বস্ত লোক রামিন। অরণ্য সমস্ত পরিকল্পনার বিষয়ে রামিন জানে। আজ কোমায় থেকে ফিরে আসার খবর শুনে রামিন কল করেছে। রামিন আবার বলে, বস কোমায় থাকতে কেমন লাগে, আর আপনার পরিকল্পনা কিন্তু সার্থক হয়েছে। তবে যাই বলেন বস, ইনায়া ম্যাম কিন্তু সত্যি প্রচুর চালাক। যদি একটু ভুল হতো তবে সম্পূর্ণ খেলা আপনার বিপক্ষে চলে যেত। ফোন কানে রেখে অরণ্য শব্দ করে হেসে ওঠে। এত কাঁচা খেলোয়াড় অরণ্যরাজ চৌধুরী নয় যে তার পরিকল্পনা এত সহজে অন্য একজনে ধরে ফেলবে। অরণ্য তার মুখে শয়তানে হাসি রেখে জবাব দেয়, অরণ্যরাজ চৌধুরী এত সস্তা পরিকল্পনা করে না। তবে তোকে অ্যাক্সিডেন্টটা একদম রিয়েলিস্টিক করতে বলেছিলাম, তাই বলে কি তুই আমাকে কুমায় পাঠিয়ে দিবি? 2 বছর আমার জীবন থেকে চলে গেছে, যদি সত্যি মারা যেতাম তখন কি হতো? অরণ্যর কথা শুনে রামিন বলে, বস সব তো আপনার পরিকল্পনা অনুসারে করেছি। আর কি করব বলুন, পুলিশ সাংবাদিক সকলে যেন সন্দেহ না হয়, এই জন্যই তো এত কষ্ট করে সবকিছু সাজাতে হয়েছে। আর আপনার বউ সে সন্দেহ করে যদি সামান্য পরিমাণ ভুল হয়ে যেত তবে সর্বনাশ। অরণ্য বলে, বউ আমার যথেষ্ট চালাক, তবে অরণ্যরাজ চৌধুরী অভিনয় এত নিখুঁত করে করেছে যে বউকে না সম্পূর্ণ পরিবার বিশ্বাস করেছে। হেয়াট অভিনয়ের জন্য অরণ্যরাজ চৌধুরী সেরা। অবশ্যই বস, তবে যাই বলেন বস, আপনার বুদ্ধির কাছে শয়তান বুদ্ধিও হেরে যাবে। কি অসাধারণ পরিকল্পনার, কি দারুণ অভিনয় করেছেন আপনি। গাড়ি দুর্ঘটনা নিজেই কুড়িয়ে সম্পূর্ণ দোষ অগ্রগত শত্রুর উপর দিয়েছেন। এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে হাসপাতালে মাত্র 10 মিনিট দূরত্ব রয়েছে। যদি আপনি আঘাত পান তবে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। আর অ্যাম্বুলেন্স আগে থেকে রেডি করা হয়েছিল, যার কারণে 5 মিনিটের মধ্যে পৌঁছাতে পেরেছে। অরণ্য বলে, যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন মাথায় আঘাত পেয়েছিলাম আমি। যদি বিদেশ থেকে আগে থেকে ডক্টর না নিয়ে আসতাম তবে কোমা না সোজা উপরে চলে যেতাম। অবশ্যই বস, রাত প্রায় 2টার সময় কি ডক্টর পাওয়া যেত হাসপাতালে? এর জন্য আগে থেকে বিদেশ থেকে 6 জন ডক্টর নিয়ে আসা হয়েছে। যদি আপনার মাথায় বা শরীরে আঘাত লাগে তবে তারা যেন ঠিক করতে পারে। হাসপাতালে যেখানে অরণ্য এডমিট থেকেছে সেটা অরণ্য অনেক আগে কিনে নিয়েছে, যার কারণে সেখানে থাকা সবকিছুর উপর তার নিয়ন্ত্রণ চলে। আদালতে ইনা যে প্রমাণ দিয়েছে নিজের ফাঁসির রায় থেকে বাঁচিয়ে নিয়েছে, সে সকল প্রমাণ রামিন অগোচরে থেকে ইনাকে দিয়েছে, যা সুস্থ থাকা অবস্থায় অরণ্য রেখে গিয়েছিল। আর জজকে বিপুল পরিমাণে টাকা দেওয়া হয়েছে, যার কারণে সে কেস অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। এসএস কোম্পানির সমস্ত টাকা এখন ইনার অ্যাকাউন্টে, যা পরিকল্পনা অরণ্য আগে থেকেই করে গেছে। রামিন শুধু অরণ্যর কথা অনুসারে কাজ করে গেছে, আর ইনার আড়াল থেকে তাকে সাহায্য করেছে। সব পরিকল্পনা এত নিখুঁত করে সাজিয়ে রেখেছে যে অরণ্য শুধু ইনায়া না, প্রতিটা সদস্য তাকে বোকার মতো বিশ্বাস করেছে। এই গল্পে আসল ভিলেন অরণ্য, আবার সেই প্রধান নায়ক। গাড়ি দুর্ঘটনার ফলে ইনায়ার মা জন্মে গিয়েছিল অরণ্যর প্রতি। রেহানা বেগম তার ছেলেকে ক্ষমা করে দিয়েছে। সাইমা তার ভাইয়ের থেকে সকল দূরত্ব মিটিয়ে তার কাছে চলে এসেছে। মিলন চৌধুরী আর অরুণা বেগম ঠিক কেমন মানুষ তা অরণ্য জানতে পেরে গেছে। হাসপাতালে ইনার কান্না করা, অরণ্যর জন্য ছটফট করা দেখে বুঝে গেছে ইনা অরণ্যকে ভালোবাসে। এসএস কোম্পানির সকল মিথ্যা মামলা থেকে ইনা মুক্তি পেয়ে গেছে। আর শহরের সকল সংবাদ মাধ্যমে অরণ্যর দুর্ঘটনা অনেক ভয়াবহ করে প্রচার করা হয়েছে, যার ফলে জনগণ সহ সকলে তার প্রতি মায়া হয়েছে। আর এসএস কোম্পানির কাণ্ডে যারা ইনায়াকে ঘৃণা করত, স্বামী অসুস্থতা ইনার এমন অবস্থা দেখে তাদের মনে মায়া হয়েছে। সুতরাং সম্পূর্ণ পরিকল্পনা সফল, যাকে বলো হিট। প্রায় 10 মিনিট বেলকনিতে অবস্থান করে অরণ্য। রামিনের সাথে তার অনেক আগেই কথা বলা শেষ হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে এক হাত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে অরণ্যকে। সমগ্র বুক জুড়ে হাতের বন্ধন ঘিরে রয়েছে, যা অনুভব হওয়া মাত্রই মৃদু হাসি ফুটে ওঠে অরণ্যর মুখে। অল্প সময় সে প্রিয়তমার আলিঙ্গন উপভোগ করে। এরপর হাত ধরে তাকে সামান্য নিজের কাছে নিয়ে আসে। অরণ্য বলে, কি ব্যাপার ইনা, আজ স্বামীকে এত ভালোবাসা দিচ্ছেন? কোথাও শত্রুর প্রেমে পড়ে যান নাই তো? ইনায়া বলে, শত্রুর প্রেমে তো অনেক আগেই ধরে গেছে। নিজের সমস্ত নারী সত্তা দিয়ে তাকে স্বামী রূপে গ্রহণ করেছি। বাহিরে থাকা উষ্ণ বাতাসে ইনার কপালে থাকা চুল উঠছে, যা অরণ্য তার আলতো হাতে কানের পিছনে গুছে দেয়। ইনা মিটমিট করে তাকিয়ে দেখে যাচ্ছে তার যত্ন করা স্বামী নামক পুরুষকে। এই অচেনা পুরুষকে সে বড্ড ভালোবাসে।
যাকে ছাড়া বেঁচে থাকা দায়। ইনা এমন চাহনি দেখে অরণ্য বলে, যদি স্বামীকে ভালোবাসেন তবে তার কাছে ধরা দেন, নিজেকে তার কাছে সমর্পণ করে দেন, একবার আপন করার সুযোগ করে দেন। অরণ্যর কথা শুনে ইনা লজ্জায় লাল হয়ে যায়। প্রিয়তমা স্ত্রীর লাজুক গালে হাত রেখে তাকে আরেকটু কাছে নিয়ে আসে। ইনার মাথা নিচু করে জবাব দেয়, একবার সুস্থ হন, এরপর সব হবে। অরণ্য আগ্রহ প্রকাশ করে বলে, সত্যি হবে? ইনা আবার মাথা নিচু করে জবাব দেয়, হবে। লজ্জা মিশ্রিত মুখে অদ্ভুত সুন্দর লাগছে ইনায়াকে। অরণ্য মুগ্ধ হয়ে অল্প সময় তাকিয়ে থাকে, যেন সামনে থাকা নারী রূপে সে ঝলসে যাবে। অরণ্য আনমনে বলে, অনেক সুন্দর লাগছে ইনা আপনাকে। ইনায়া বলে, সত্যি? আমার মাম্মা অনেক বিউটিফুল। অরণ্য আর ইনার কথা বলার মধ্যে আয়ন বলে ওঠে শব্দটা। এরপর সে আসে ইনার কাছে, যত্ন করে আয়নকে কুলে তুলে নেয় ইনায়া। অরণ্য তাদের কাণ্ড থেকে হেসে ফেলে, এরপর বলে, আয়ান বাবু, শুধু কি তোমার মামা বিউটিফুল, তোমার মামা বুঝি সুন্দর না? আয়ান বাচ্চাদের মতো কণ্ঠে বলে ওঠে, আমার মামা অনেক সুদর্শন। চৌধুরী বাড়ির সকল সদস্য আজ অরণ্যর বাড়িতে এসেছে। বসার ঘরে সকলে আড্ডা দিচ্ছে। রেহানা বেগম আর অরুণা বেগম রান্নাঘরে সব জিনিসপত্র নিয়ে আসছে। যদিও অরুণা বেগম আত্মীয়, তবুও উনি ঘরের কাজ করছেন। ইনা আর সাইমা অন্য সব আয়োজন করছে। ইভান, মিলন সাহেব আর সাইমার স্বামী তারা একসাথে আড্ডা দিচ্ছে। অরণ্য উপর থেকে তাদের দেখে যাচ্ছে। আজ এতদিন পর তার স্বপ্ন সত্যি হয়েছে, তার পরিবার আবার একসাথে হয়েছে। 2 বছর কমায় থাকা সার্থক হয়েছে। দুপুরে সকলে খাওয়া দাওয়া শেষ করে রাত 6টার দিকে চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য বিদায় নেয়। সারাদিন সকল কাজ করে ইনা এখন বড্ড টায়ার্ড। সে বিছানায় এসে শুয়ে পড়ে। অরণ্য হাত বাড়িয়ে দিয়ে ইনাকে তার কাছে ডাকে। এরপর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ইনা এখন ঘুমিয়ে রয়েছে আর অরণ্য তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতের আকাশে চাঁদ দেখায় ব্যস্ত ইভান। অফিসের কাছ থেকে অবসর নিয়েছে আসছে। হঠাৎ ইভান অনুভব করে তার পাশে একজন নারী অবস্থান করছে। অপরিচিত নারীর শরীর থেকে আসা মিষ্টি সুভাষ তার বড্ড পরিচিত। ইভান হাসি মুখে বলে, প্রভা, তুমি এত রাতে ছাদে কেন? প্রভার শরীর অসুস্থ থাকার কারণে সে অরণ্যর বাড়িতে যাওয়া হয় নাই। প্রভা 1 কাপ কফি ইভানের দিকে এগিয়ে দেয়। কফি বড্ড প্রয়োজন এখন ইভানের, যা হয়তো প্রভা বুঝে গেছে। প্রভা হেসে বলে, রাতের আকাশে চাঁদ দেখার জন্য এসেছি। ভীষণ একা একা লাগছিল আমার, থেকে যাও তুমি সারা জীবন। ইভান অবাক হয়ে বলে, মানে? প্রভা বেখেয়ালি হয়ে বলে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। চলবে, আজকে গল্পটি ছোট করে দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। কালকে একসঙ্গে 3টা পার্ট দেবো ইনশাআল্লাহ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।